দর্শক স্বাগত আন্তর্জাতিক অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আমাদের পাশের দেশ মিয়ানমারে যা চলছে তাকে আজকে অনেকেই গণহত্যা বলছেন। 2015-তে একটি দল সেখানে গিয়েছিলেন, তারা বলেছিলেন গণহত্যা শুরু হবার আগের কিছু আলামত অনেক জায়গায় দেখা যায়, তেমন কিছু তাদের চোখে পড়েছে। আজকে কি তাই হচ্ছে মিয়ানমারে? তা নিয়ে আজকে আমরা প্রশ্ন তুলব। একই সাথে এই যে আজকে সংঘাত দেখা যাচ্ছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা দেখা যাচ্ছে, তার পেছনের ইতিহাস কি সেটিও জানবার চেষ্টা করব। এমন দৃশ্য আজকে রাখাইন রাজ্যে অপ্রতুল নয়, শিশুরা নারীরা উদ্বাস্তু হাজারে হাজারে। এই হচ্ছে মিয়ানমার, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন, অন্যদিকে থাইল্যান্ড। এবারে দেখা যাক রাখাইন রাজ্য কোথায়। সেটি একেবারে বাংলাদেশের যে চট্টগ্রাম ঘেঁষা অংশটি টেকনাফের পাশে, এই হচ্ছে রাখাইন রাজ্য বাংলাদেশ। এবং এই মুহূর্তে সেখানে বিপুল সংখ্যায় রোহিঙ্গারা আসতে চাইছেন রাখাইন ছেড়ে বাংলাদেশের দিকে। এসে তারা যেসব ঘটনার কথা বলছেন সেগুলো রোমহর্ষক। এই হচ্ছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থান। এর বাইরেও কিছু কিছু জায়গায় যেসব অংশে হলুদ দেখতে পাচ্ছেন সেখানে রোহিঙ্গাদের অবস্থান রয়েছে। এছাড়া 136টির মতো বিভিন্ন জাতিগোষ্ঠী এই দেশটিতে বসবাস করেন। যদিও রাষ্ট্রীয় হিসেবে রোহিঙ্গাদের একটি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তাদেরকে নাগরিক হিসেবেও মিয়ানমার মানে না। কি অবস্থা সেখানে তা নিয়ে একটি প্রতিবেদন দেখে আজকের অনুষ্ঠান শুরু করব। রোহিঙ্গাদের উপর নির্যাতনের ইতিহাস নতুন কিছু নয়। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের নির্যাতনের শিকার হতে থাকে রোহিঙ্গারা। তবে এবছরের সহিংসতা ছাড়িয়ে গেছে আগের সব নির্যাতনকে। গত 9 অক্টোবর মধ্যরাতে মংডু শহরের 3টি সীমান্ত চৌকিতে সন্ত্রাসীদের আক্রমণে প্রায় 13 পুলিশ সদস্য সহ নিহত হন 39 জন। এরপর থেকে কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে রাখাইন রাজ্যে নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেবে এতে অন্তত 30,000 মানুষ ঘরছাড়া হয়েছেন। নিহতের সংখ্যাও 100 ছুঁই। যদিও দেশটিতে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকায় প্রকৃত অবস্থা বোঝার উপায় নেই। রোহিঙ্গা অধ্যুষিত গ্রামের পর গ্রামের ধ্বংস করার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। জানায় শুধুমাত্র 10 থেকে 18 তারিখের মধ্যেই 1250টি বাড়িঘর ধ্বংসের চিত্র পাওয়া গেছে। এছাড়াও গেল 40 দিনে খাদ্য ও পানি সংকটের কারণে প্রায় 1.5 লাখ বাসিন্দা রাজ্য ছেড়েছেন। সরকার বিরোধী অভিযোগ আসে দেশটির মানবাধিকার সংগঠনগুলোর কাছ থেকেও। দেশটির গণতান্ত্রিক নেতা ও স্টেট কাউন্সিলর অং সান সুচি রোহিঙ্গাদের ব্যাপারে নীরব কেন উঠেছে সেই প্রশ্ন। যদিও সুচির দাবি রাখাইন রাজ্যে ঘটনার তদন্ত করছে সরকার। ঘটনা তদন্তে রাজ্যের কাউন্সিলরকে প্রধান করে গঠন করা হয়েছে 27 সদস্যের তদন্ত কমিটি। কমিটির দেয়া তথ্য মতে 14 থেকে 23 নভেম্বর পর্যন্ত প্রায় 450 জনকে আটক করা হয়েছে। নিহত হয়েছেন 69 জন। যুক্তরাষ্ট্রের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় বলা হচ্ছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হচ্ছে। এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এই রক্তপাত বন্ধের আহ্বান জানান। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এমনকি অং সান সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে অনলাইনে আবেদন সই করেছে লাখ লাখ মানুষ। এদিকে প্রাণ বাঁচাতে বানের পানির মতো বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে আলোচনা করবে তার দেশ। Neighbors of both Bangladesh and Myanmar. We'll continue to discuss these issues with both our friends. এর আগে 2012 সালে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনের ভিত্তিতে 2013 সালের মে মাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইউ থেন সেন জানান রোহিঙ্গাদের নিরাপত্তায় কাজ করবে তার সরকার। কিন্তু বাস্তবতা হলো মিয়ানমারে গণতন্ত্র ফিরে এলেও রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠা তো দূরে থাক, এখনো তাদের নাগরিক হিসেবেই স্বীকার করা হয় না। দর্শক, অধ্যাপক সলিমুল্লাহ খান আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন এ বিষয়ে কথা বলতে।
আজকে যা চলছে তাকে কি গণহত্যা বলা চলে? এটা গণহত্যা না বলে আর কি বলা যায় সেটা আমাদের অনুসন্ধানও করতে হতে পারে, কিন্তু এটার পেছনে যে রাজনীতিটা আছে সেটা স্পষ্ট করলেই আমরা এটা গণহত্যা কেন বুঝতে পারবো। জাতিসংঘ গণহত্যার যে সংজ্ঞা গ্রহণ করেছে 1948 সন থেকেই, তো সেইখানে দেখা যাচ্ছে কোনো একটা গোষ্ঠীকে শুধু গোষ্ঠী হিসেবে উৎখাত করা, সেটা ধর্মীয় গোষ্ঠী হতে পারে, এমনকি সেখানে যেটা বলা হয় নাই রাজনৈতিক গোষ্ঠী হতে পারে, এইটাও আমরা গণহত্যার মধ্যে ধরি। এটা জাতিগত, ধর্মীয় বা অন্য যে কোনোভাবে একটি গোষ্ঠীকে যখন আপনি শুধু হত্যা করেন তা নয়, আপনি তাকে এমন অবস্থায় নিয়ে যান যার ফলে জাতি হিসেবে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। তো এই জন্য আমরা এটাকে গণহত্যার চেয়ে কিছুতেই কম বলতে পারি না। সমস্যাটা হচ্ছে তারা যে জাতিগোষ্ঠী আছে সেখানে, আপনি নিজেই বলেছেন 136টারও বেশি, তার মধ্যে যারা রাখাইন রাজ্য, যেটাকে আগে আরাকান রাজ্য বলা হতো, তার যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ উত্তরভাগে, এদেরকে তারা তাদের দেশের নাগরিক হিসেবে স্বীকার করতে চায় না। এর পিছনে একটা সামান্য পটভূমি আছে। আমি বেশি দূরে না গিয়ে বলি, 1926 সনে, 1938 সনে সেখানে কিছু কিছু জাতিগত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। বাংলাদেশে আমরা কয়েকটা উপন্যাসের মধ্যে তার চিত্র দেখেছি। বিখ্যাত বুলবুল চৌধুরী, নৃত্যশিল্পী হিসেবে যিনি বিখ্যাত, বাফা যার নাম হয়েছে, তিনি একটা উপন্যাস লিখেছিলেন প্রাচী। বার্মায় সেই সংকটের সময় কি করে মানুষ প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে আসছিল চট্টগ্রামের দিকে, বাংলার দিকে, এটা হলো দ্বিতীয় মহাযুদ্ধের প্রাককালে। দ্বিতীয় মহাযুদ্ধের শেষ দিকে 1942 সনের শেষ দিকে জাপান পুরোপুরি বার্মা দখল করে এবং যে শহরের নাম আমরা বললাম মংডু পর্যন্ত তারা আসে। মংডু, বুচিডং, রাচিডং এবং আকিয়াব, যেটাকে এখন সিটুয়ে বলা হয়, এই চারটা হচ্ছে প্রধান শহর। এই এলাকাতে 3টা জেলা, 4টা জেলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে। কিন্তু এই মুসলমানদের উৎপত্তি সম্পর্কে দুটো গল্প আছে। তাদের 7ম শতাব্দীতে আরব বণিকদের সাথে কিছু মানুষ এসে ওখানে বসতি স্থাপন করেন, যারা চট্টগ্রামেও এসেছিলেন, তারা মালয়েশিয়া এসেছিলেন, তারা সিটুয়ের কাছাকাছি অঞ্চলেও এসেছিলেন, বার্মার এই উপকূলে। দ্বিতীয় হচ্ছে বাংলার নবাব বলতে পারেন সুবেদার শাহ সুজার সাথে যারা গিয়েছিলেন তারাও ওখানে থেকে গেছেন। তখন ম্রোহাং যে শহরটাকে আমরা বলি, যেকে রোসাং বলা হয়, যেখান থেকে নামটা আসলো, এটাকে বর্তমান বার্মিজ ভাষা বলে ম্রোক উ। এটা অনেকটা আমাদের সোনারগাঁও, পানামের মতো এখন পরিত্যক্ত শহর। এটা মংডুরও আরেক পাশে। এই অঞ্চলে কিছু কিছু মুসলিম বসতি স্থাপন করেন। তারা মনে করেন যে তারা তুর্কি মুসলিম বা আফগান মুসলিম, আর ওরা আরব মুসলিম। এবং এই মুসলিমরা সে সময় যে রাজ্য সেখানে ছিল, সেখানে রাজ দরবারে বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন বলে তারা দাবি করে। আমাদের চট্টগ্রাম থেকে অথবা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক কবি সাহিত্যিক সেখানে আশ্রয় নিয়েছিলেন, যে জন্য আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং মোহাম্মদ এনামুল হকের যে বিখ্যাত বই লিখেছিল 1935 সনে 36 সনে, সেটার নাম কি, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, যেটা বাংলা সাহিত্যের ইতিহাসকে বদলে দিয়েছে। অর্থাৎ রোসাং, অর্থাৎ এই যে ম্রোহাক উ, এই শহরটা ছিল বাংলা সাহিত্য চর্চার একটি কেন্দ্র 2-4 বছর নয়, প্রায় 400 বছর ধরে। সেটা 1430 থেকে, 1400 পর থেকে ধরেন এটা একেবারে অষ্টাদশ শতাব্দীর গোড়া পর্যন্ত। তারপরে এটা যখন দুর্বল হয়ে পড়লো, সেই কথা স্বতন্ত্র। যখন বাংলা সাহিত্যে আমরা মাঝখানে বৈষ্ণব কবিতা ছাড়া আর কিছুই পাই না, সেই সময় বাংলা সাহিত্যের যাগুলো ধ্রুপদী চর্চা বাংলার প্রান্তসীমায় এখানে হতো। ত্রিপুরাতেও বাংলা সাহিত্যের চর্চা হতো, অহমেও কিছু কিছু হতো। আমি বলছি এটা বাংলা সংস্কৃতির একটা আউটপোস্ট, কিন্তু বাঙালি সংখ্যাগরিষ্ঠ সেখানে ছিল না। যে মুসলিমরা এসছেন তারা কেউ আরব ছিলেন, কেউ তুর্কি ছিলেন। পরে কিছু ব্রিটিশরা যখন এই দেশ দখল করেন, কখন সেটা 1824 থেকে 1826-এর মধ্যে, যেকে প্রথম অ্যাংলো বার্মিজ ওয়ার বলে, সেই সময় থেকে ব্রিটিশদের সাথে কিন্তু ভারতীয়, শুধু চট্টগ্রামের লোক নয়, তারা ওখানে বসতি স্থাপন করেছিলেন। সেখানে বহু তামিল ভারতীয় আছেন, অন্যদের আছেন। তারা রেঙ্গুনে ছিলেন, যেটাকে ইয়াঙ্গন বলা হয় এখন। তারা এইখানে মুসলমানদের একটা কনসেন্ট্রেশন ছিল। এমনকি যেই বার্মাতে বর্তমানে আপনি জানেন যে, আমি আমাদের দর্শকদের জন্য বলতে পারি যে বার্মা বর্তমানে 14 ভাগে বিভক্ত। 7টা ভাগে তারা রিজিয়ন বলে, এগুলি বামার জাতির লোকেরা, যাদেরকে আমরা বর্মী বলি, তারা সংখ্যাগরিষ্ঠ। আর 7টা তারা সংখ্যালঘু জাতির জন্য তৈরি করেছেন, স্টেট। এগুলি চীন, কাচিন, কারেন, কায়ান, মন এবং শান এবং পরিশেষে রাখাইন। এই রাখাইনের মধ্যে শতকরা প্রায় 45 জন, কেউ বলে শতকরা 50 জন মুসলমান, শতকরা 55 জন বা 50 জন বৌদ্ধ। এদের মধ্যে একটা জাতিগত দ্বন্দ্ব তো একটা ব্রিটিশ আমল থেকেই ছিল। তখন জাপান যখন দখল করে, তখন জাপান কয়েকটা শান্তি কমিটি গঠন করে তাদের প্রশাসন চালাবার জন্য, কারণ আগের প্রশাসন ভেঙে পড়েছিল। ব্রিটিশরা 42 সনের শেষে পালিয়ে ভারতে চলে আসে। ওই সময় 3-2.5 বছর জাপানের দখলে ছিল
1942-এর শেষ, 43, 44, 45-এ জাপানিরা চলে যায়। তখন আবার ব্রিটিশরা ফিরে আসে এবং তারা নতুন প্রশাসন করে। তখন সেই সময় যারা ব্রিটিশদের সহায়তা করছিল তারা অধিকাংশ ছিল মুসলিম। তাদেরকে ভলান্টিয়ার ফোর্স বা ভি ফোর্স হ্যাঁ, বলা হতো তাদেরকে ব্রিটিশরা প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা চলে যাওয়ার সময় আমার একটা স্বাধীন রাষ্ট্র করে দেবো। আমি রাজনৈতিক পটভূমিতে বলছি, আপনি যেহেতু গণহত্যার প্রশ্ন তুলেছেন, ইউরোপে যেমন হয়েছিল কসোভোতে অথবা বসনিয়ায়, এটা অনেকটা সেই ধরনের ঘটনা। সেই কারণে আমি কথাটা বলছি, ওর সাথে যদি তুলনা করা যায় তাহলে এটা গণহত্যা বলা যায়। তখন ইংরেজদের এই প্রতিশ্রুতি ইংরেজরা রক্ষা করেনি। সেই সময় 1946 সনের মে মাসে, অর্থাৎ পাকিস্তান আবার 1 বছর আগে, এই আরাকানের এই মুসলিম নেতারা মোহাম্মদ আলী জিন্নার সাথে, পাকিস্তানের প্রতিষ্ঠাতার সাথে দেখা করে, বলে যে আমাদেরকে পাকিস্তানের ভিতরে নেন। জিন্না তখন এই অং সান সুকির বাবা জেনারেল অং সানের সাথে দেখা করে তাকে বলেন যে আমি এদের নেব না। আমি খুব সংক্ষেপে কথা বলছি, যাচ্ছি না, আমরা ব্রিটিশে থাকবো। কারণ মনে রাখতে হবে 1937 সনে বার্মা ব্রিটিশ ভারত থেকে আলাদা হয়ে যায়। তখনই একটা দাঙ্গা হয়েছিল। তার মানে ব্রিটিশরা চলে আসার সাথে সাথে কিছু বাঙালিকে ওরা বের করে দেওয়ার চেষ্টা করেছিল যুদ্ধের সময়। সেইখান থেকেই সমস্যার প্রথম শুরু। তারপরেই 1948-এ বার্মা স্বাধীন হলো। বার্মা স্বাধীন হলো জানুয়ারি মাসে। যে মজার গল্প আছে সেটা আমি এখন বলবো না। 4 জানুয়ারি তার স্বাধীনতা দিবস নির্ধারণ করা হলো একটা কুসংস্কারের কারণে। তারপরে সেই এপ্রিল মাস থেকেই সেখানে মুসলিমরা তাদের স্বায়ত্তশাসন দাবি করা শুরু করলো, অর্থাৎ আমাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেন। এই আলোচনা একটু বিস্তারিত আমরা একটু পরে আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে, আর একটু সময় নিয়ে শুনবো এই প্রসঙ্গেই আপনার কাছ থেকে। দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক। আমরা আজকে কথা বলছি রোহিঙ্গাদের নিয়ে। যে আরাকান রাজ্যের কথা হচ্ছিল তার একটা ম্যাপ দিয়ে এই অংশ শুরু করা যাক। এই মানচিত্রে দেখা যাবে যে এখানে বেশ বড় অংশ জুড়ে এই আরাকান রাজ্য ছিল। তার ইতিহাসের কথা হচ্ছিল, তা নিয়ে একটি প্রতিবেদন দেখেই এই অংশ শুরু করতে চাই। রোহিঙ্গা, যাদের বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত জাতিগোষ্ঠী, যারা নিজ দেশেই পরবাসী। মারাই মারে, গুলি মারে, আড়াই মারে, মারতে মারতে যাতে মায়ের দোয়া মারা আমার বিলে মায়ের যাতে লোক দুলতে দেখবি মানুষ মরা গুলি রঙের কুটু ফোনটারকে বাড়ি মারছি না আতুসি না ফলা পুরো দুলবিশ। যদিও ইতিহাস বলছে রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান, অর্থাৎ এখন যে অঞ্চলটি রাখাইন রাজ্য নামে পরিচিত, সেখানে হাজার বছর ধরে বসবাস করে আসছে। 15 শতকে ম্রাউক সাম্রাজ্যের রাজা মিনসুয়া মুন গ্রহণ করেন মুসলিম নাম। তার রাজসভায় ছিলেন মুসলমানরা। তবে মিয়ানমার সরকারের দাবি রোহিঙ্গারা অনুপ্রবেশকারী, তাই তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি নেই। সন্তান জন্মদানেও রয়েছে নিষেধাজ্ঞা। বঞ্চিত সব ধরনের মৌলিক অধিকার থেকে। আইনের মারপ্যাচে জমি কেনা বেচা আর বসতি নির্মাণেও রয়েছে বাধা। এমনকি অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার সুযোগও নেই তাদের। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হবার পর ইউনূস সরকার 1948 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়। নিশ্চিত করা হয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। কিন্তু এই দৃশ্যপট বদলে যায় সামরিক সরকারের আমলে। 1978 সালে অপারেশন কিং ড্রাগনের নামে শুরু হয় রোহিঙ্গা নিধন। ওই সময় লাখ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়, অনেকেই পালিয়ে আসে বাংলাদেশে। এরপর 1982 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী বলা হয় রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়। তাছাড়া রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া 135টি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যেও নেই তাদের নাম, অর্থাৎ আইনত রোহিঙ্গারা রাষ্ট্রহীন। আমি কিভাবে চলবো, আমার কি উপায়, এটা তো আমি চিন্তা করছি। আমার মতন অনেক রোহিঙ্গা আমাদের মতো কষ্টতে আছে। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা হবার পরও থামছে না রোহিঙ্গাদের উপর নিপীড়ন, বরং তাদের অস্তিত্বহীন করতে প্রতিনিয়তই রাখাইন রাজ্যে চলছে তাণ্ডব। বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গাদের উপর এই নিপীড়ন বন্ধের একমাত্র উপায়
মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। রাখাইনকে স্বাধীন আরাকানে পরিণত করাও একটি সমাধান বলে মনে করেন অনেকে। দর্শক, আমাদের সাথে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আমরা ঠিক এইখানটাতেই ছিলাম বোধহয়, যে ব্রিটিশরা যখন সরে আসলো বার্মা থেকে, স্বাধীন হলো মিয়ানমার, তারপরে যে পট পরিবর্তন, সেখানে আসলে কি কি ঘটছিল এই রোহিঙ্গাদের ভাগ্যে? বর্তমান অবস্থাতেই আমরা শুরু করি। বার্মার মোট জমি বাংলাদেশের চেয়ে 7 গুণ বেশি, কিন্তু বার্মার জনসংখ্যা বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, মানে অনেক খালি জমি আছে। তার মধ্যে যেমন 14টা অঙ্গরাজ্য বা রিজিয়ন এবং স্টেটের কথা বললাম, তার মধ্যে রাখাইনরা হচ্ছে সবচেয়ে পশ্চিমে এবং উত্তরে বাংলাদেশের কাছে। এখানে জনসংখ্যা অনুমান করা হয় যে প্রায় 40 লাখের মতন। তার মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা কেউ বলে 20 লাখ, কেউ বলে 13 লাখ, কেউ বলে 10 লাখ। সেটা নিয়ে আমি তর্কে যাব না। একটা জিনিস পরিষ্কার, 20 লাখই হোক আর 10 লাখ হোক, 2 মিলিয়ন বা 1 মিলিয়ন খুবই ছোট জনসংখ্যা যে কোনো দেশের মাপেই। এই ক্ষুদ্র জনসংখ্যা হচ্ছে বার্মার মোট জনতার শতকরা 4 ভাগ বা 3 ভাগ, মানে আয় অঞ্চলে অনেক জায়গা জমি থাকার কারণে বাংলাদেশ থেকে কিছু কিছু লোক সেখানে গিয়েছে কখন, ব্রিটিশ আমলে। কিন্তু ব্রিটিশ আমলে প্রায় বার্মা 1824-এর পর থেকে আস্তে আস্তে ব্রিটিশরা দখল করতে শুরু করে, একদিনে দখল করেনি। এবং পূর্ণ বার্মা দখল করার পর তারপরে আরও 62 বছর ব্রিটিশরা শাসন করেছে। এই সময় স্বাভাবিক যেহেতু এক দেশ ছিল, মানুষ তো আসা যাওয়া করবেই, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওখানে যারা বংশানুক্রমে আছে, তাদের আত্মীয় স্বজন ভাষাগত এবং জাতিগত ঐক্যের কারণে বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য যেমন ছিল, বিবাহ শাদী ছিল, সমাজ ছিল। সেইটাই হচ্ছে বর্তমান বর্মা সরকারের দাবি যে এরা আমাদের স্বদেশী নয়, এরা অনুপ্রবেশকারী। কথাটা পুরোপুরি সত্যি নয়। একসাথে ইতিহাসের যেগুলো ব্যাজস্তুতি কোথায় জানেন, বর্তমান বাংলাদেশও বলছে এরা অর্থনৈতিক রেফিউজি বা ফিউজিটিভ, এরা ফেরারি অথবা শরণার্থী, সুতরাং এদেরকে আমরাও জায়গা দেব না। আমি এই জন্যই বলি বর্তমানে বর্মা সরকারের নীতি হচ্ছে 2011 সনের পরে সেখানে গণতন্ত্রায়ন হয়েছে বলে আমরা বলি, কিন্তু এদের বিরুদ্ধে যে বর্তমান যে সংবিধান গ্রহণ করা হয়েছে যে নীতি, তাতে এদেরকে মোটামুটি বাদ দেওয়া হচ্ছে। তাহলে দেখা গেল 1962 সনে সেখানে যখন সামরিক শাসন হয়, নেউইন ক্ষমতায় আসেন, এর আগে উনু প্রধানমন্ত্রী ছিলেন 14 বছর। এই 50 বছর পরে সামরিক শাসনের এক ধরনের অবসান হয়েছে ধরি, কিন্তু তারপরেও বর্মার যে জাতিগত যে হিংসা, এটা না কমে বেড়েছে। তাতে একটা বড় কারণ হচ্ছে 2001 সনের পরের থেকে বিশেষ করে সেখানে এক ধরনের উগ্রবাদী ধর্মীয় আন্দোলন গড়ে উঠেছে 2 জন ধর্মযাজকের নেতৃত্বে, যারা মনে করেন যে কি আবার পৃথিবীতে বৌদ্ধ শাসন প্রতিষ্ঠা করতে হবে। কথাটা একটা হাস্যকর মনে হয়। এক প্রবন্ধের মধ্যে আমেরিকার টাইম ম্যাগাজিন 2013 সনের 1 জুলাই বিশেষ সংখ্যা বের করেছে, নাম কি বুদ্ধিস্ট টেরর ইন বার্মা। বুদ্ধিস্ট টেরর কথাটা একটু সবিরোধী শোনায়, সোনার পাথর বাটির মতো। বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, এটা কি করে হলো? হ্যাঁ, এখানে কথা হচ্ছে কি, বিশেষ করে আফগানিস্তানে 2001 সনে বামিয়ানে বৌদ্ধ মূর্তি ভাঙার পর, সেটা বোধহয় ফেব্রুয়ারিতে হয়েছিল, মার্চ মাস থেকে বার্মাতে বার্মিজ মুসলিমদের উপর আক্রমণ শুরু হয়েছে। এখানে সমস্যা দুটো, একটা হচ্ছে মুসলিম আর একটা হলো বাঙালি, আমাদের দেশের মতোই। এদেরকে বর্মিজরা বলে বাঙালি, এবং তারা একটা তাদের বর্মী ভাষায় গালি শব্দ দেয়, কালা বলে। কারণ বর্মার লোকদের গায়ের চামড়া একটু ফর্সা, এটা বর্ণবাদী ভাষা বলে, এদেরকে কালাইয়া বা কালা বলে। আর মুসলিমরাও মাঝে মাঝে ক্ষিপ্ত হইয়া তাদেরকে মগ বলে। এটা হচ্ছে পরস্পরের গালির শব্দ। এই যে সারা বার্মাতে ব্রিটিশ আমলে যে মুসলিম, বৌদ্ধ বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বিরোধ ছিল, সেইটা রাখাইনেও বিদ্যমান ছিল। কিন্তু আমি যেটা বলছিলাম, দ্বিতীয় মহাযুদ্ধের সময় দক্ষিণাংশে, অর্থাৎ রাখাইন স্টেটের দক্ষিণাংশে মুসলিমরা ছিল সংখ্যালঘু আর উত্তরাংশে বৌদ্ধরা ছিল সংখ্যালঘু। তো যুদ্ধ লাগার সময় দক্ষিণাংশে মুসলিমদের উপর অত্যাচার শুরু হয়, অনেক মুসলিম এসে উত্তরে মংডু, বুচিডং, রাচিডং আকিয়ে চলে আসে। সেইখানে তারাও সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, অর্থাৎ বৌদ্ধ সংখ্যালঘুদের উপর। এটাকে বলে দাঙ্গা। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা দাঙ্গা নয়, এটা রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় নির্যাতন, কারণ এটা একপক্ষীয়। এখন হত্যা এবং আমরা দেখতে পাচ্ছি তাদের খান্ডবদাহ চলছে। এইটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলাটা ঠিক হবে না, এটা হবে বিশুদ্ধ অর্থে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, স্টেট টেরোরিজম। এইটাই হচ্ছে বর্তমানে এখন বাংলাদেশ এবং UNHCR 1978-এর দিকে তারা একবার এসেছিল, 75-এ যাত্রা শুরু হয়েছিল, তারপর 1991-92-তে একবার এসেছিল। কেন? একবার প্রায় 1,67,000 এসেছিল, তারপরে তাদের ফেরত দেওয়া হলো কিছু পরিমাণে, কিছু থেকে গেল। আবার প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ আসলো 1991-92-তে, এবং এখন মনে হচ্ছে আরো বিপুল সংখ্যা আসবে। এখন এটাকে ঠেকাবার জন্য বাংলাদেশ গা বাঁচাও নীতি যে অবলম্বন করছে, আমরা সবিনয়ে আমাদের এটা প্রতিবাদ করা দরকার মনে করি। এক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, স্বাধীনতা যুদ্ধের সময় তো আমরা বিপুল সংখ্যায় গিয়ে শরণার্থী হিসেবে পাশের দেশে ছিলাম।
সেক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে দায় কতটুকু? 1971-এর মুক্তিযুদ্ধের সময় মজার কথা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বহু রাজনৈতিক নেতা এবং মুক্তিযোদ্ধা মংডুতে আশ্রয় নিয়েছিল। অন্তত আমি অনেকজনকে চিনি আমাদের এলাকাতে, যেহেতু আমি ওই এলাকার মানুষ। আমাদের তৎকালীন যে এমপি ছিলেন, মানে কক্সবাজারের দক্ষিণে একটাই জাতীয় সংসদের সদস্য ছিলেন অ্যাডভোকেট নূর আহমেদ, তারা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মহেশখালীতে এখন মারা গিয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল্লাহ অ্যাডভোকেট, তারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। আবার এটা ঠিক যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক দালালও পালিয়ে ওখানে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছিল প্রায় 17,000। যা হোক, কাহিনী হচ্ছে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকে, কিন্তু এখানে প্রশ্নটা শুধু প্রতিবেশিত্বের নয়, আমরা বাঙালি তারা বাঙালি সেই অর্থে নয়, আমরা মুসলিম তারা মুসলিম সেই অর্থে নয়, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্যা। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে বলছে তোমার বর্ডার খুলে দাও, কিন্তু এটা তাদের অধিকার প্রাণ বাঁচাবার জন্য অন্য দেশে আশ্রয় নেওয়া, এটাকে অস্বীকার করা আন্তর্জাতিক আইনেও অন্যায়। কিন্তু এদের আগেও যে বারবার এসেছে, তাদের যে বারবার ফেরত দেওয়া হয়েছে, মূল সমস্যার যদি সমাধান না হয় তাহলে তারা বারবার আসতে থাকবে। এই জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ নেওয়া উচিত, বার্মারও এই ব্যাপারে একটা সমঝোতায় আসা উচিত, এবং বাংলাদেশেরও এই ব্যাপারে শুধু কূটনৈতিক নয়, আমি মনে করি জোর প্রচেষ্টা চালানো দরকার সব ধরনের। যেন এখন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বললেন যে আমরা কূটনৈতিক চাপ অব্যাহত রাখবো, কিন্তু এইটা কূটনৈতিক চাপের ব্যাপার মাত্র নয়। আন্তর্জাতিক সম্প্রদায় যদি বসনিয়া সমস্যার সমাধান করতে পারে, যদি কসোভো সমস্যার সমাধানের জন্য চাপ দিতে পারে, তাহলে এইখানে তারা পিছপা কেন? এরা ছোট বলে। মধ্যপ্রাচ্যের কোনো ব্যাপার হলে তো প্রায়শই দেখা যায় সেখানে অন্তত ড্রোন চলে যায়, না হলেও এয়ার স্ট্রাইক হয় নানান ভাবে। আমি এয়ার স্ট্রাইকের কথা বলছি না, এখানে এটা যে মানবিক সমস্যা, এখন যে মানবিক সংকট তৈরি হয়েছে, কিন্তু এখানে যে পরিস্থিতি, সেখানে অং সান সু চি নিয়ে আসলেন শান্তি পুরস্কার, বেশ ভালো কথা, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তাও ভালো কথা। কিন্তু কথা হচ্ছে এখন রাখাইনে যা চলছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণ কি? অনেকাংশেই তো নীরবতাই আমরা দেখছি তাদের দিক থেকে। আসলে একটা কথা মনে রাখা দরকার, অং সান সুচির পিতা অং সান জেনারেল বার্মার স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি একটা পলিটিক্যাল পার্টি করেছিলেন, এটাকে অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ, AFPFL বলে। সেই নেতা 1946 সনে ওই যে শান স্টেট যেটা, সেইখানে একটা সম্মেলন ডেকেছিলেন। শহরটার নাম বেশ কঠিন, বলে পাংলং শহরে তারা সম্মেলন ডেকেছিলেন। বার্মার সমস্ত জাতিগোষ্ঠীকে সেখানে ডাকা হয়েছিল। দুর্ভাগ্যবশত রাখাইনদেরকে ডাকা হয় নাই সেখানে। তবে সেখানে তারা যে মূলনীতি নিয়েছিলেন সেটা হচ্ছে বার্মার প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে স্বতন্ত্র স্বায়ত্তশাসন দেওয়া হবে। পরবর্তীকালে বার্মার কোনো সংবিধান সেটা পালন করেনি। আমার বক্তব্য সংক্ষেপে বলি, বার্মা একটা দেশ নয়, বার্মা একটা জাতি নয়, বার্মা একটি মহাদেশ এবং একটা মহাজাতি। সেই জন্য বলে ইট ইজ নট এ নেশন বাট ইউনাইটেড নেশনস, এটা বললে ভালো হয়। এটা জাতিসংঘ। সমাধান কিভাবে হতে পারে তা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরছি। কিভাবে এই সংকটের সমাধান হতে পারে তা নিয়ে কথা বলতে চাই, সঙ্গে থাকবেন আশা করি। আবারও স্বাগত, আপনারা দেখছেন আন্তর্জাতিক, কথা বলছি রোহিঙ্গাদের নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আমরা আসতে চাচ্ছিলাম যে সমাধান কিভাবে হতে পারে। অনেকে বলেছেন যে এই এলাকায় কিছু কিছু জেলাকে স্বায়ত্তশাসন দেয়া যেতে পারে কিনা, আরাকান রাজ্য হিসেবে ঘোষণা করা যেতে পারে কিনা ইত্যাদি। সব মিলিয়ে গণতন্ত্র আসার পরে সেই সমাধানের দিকে না গিয়ে কেন আরো পরিস্থিতি খারাপই হলো, আর সমাধানটাই বা কিভাবে হতে পারে? আমি যেখানে শুরু করেছিলাম বার্মার ইতিহাস, ধরুন বার্মা যখন স্বাধীনতা লাভ করলো তখন এই জিনিসটা মীমাংসা হয় নাই। যে কারণে ভারতবর্ষ ভাগ হয়েছে পাকিস্তান ভারতে, সেই অনেকটা তার একই ধরনের কারণে 47-এর 10 বছর আগে 67 সনে বার্মা আলাদা হয়ে যায়। বার্মার লোকেরা ভারতীয় পুঁজিপতিদের এবং ভারতীয় ব্যবসায়ীদের উপস্থিতিটা পছন্দ করেনি, সেটা ঐতিহাসিকভাবে আছে। শরৎচন্দ্রের উপন্যাস পড়লেও তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। আমরা তারপরে 47-এর পরের ঘটনায় আসে। 48 সনের 4 জানুয়ারি যখন যারা স্বাধীন হলো, তখন এই অঞ্চলে কি স্বায়ত্তশাসন দেওয়া হবে সেই যে চুক্তি পাংলংয়ে করেছিলেন অং সান, সেটা পূর্ণ আর বাস্তবায়িত হয়নি। সেইখানেও আপনার রাখাইনদেরকে খুব বেশি পাত্তা দেওয়া হয়নি। কিন্তু আমি বলবো বার্মাতে যত ছোট ছোট জাতি আছে তাদের প্রত্যেকে বিভিন্ন গ্রুপ করে 7টা স্টেটে কিছুটা স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। কাজে বার্মার জন্য এটা অভূতপূর্ব বা অকল্পনীয় কিছু নয়। উত্তর আকিয়াবের উত্তর দিকে যে 3-4টি জেলা স্বায়ত্তশাসন চায়, তাদের স্বায়ত্তশাসন দিলে বার্মার কিন্তু মহাভারত অশুদ্ধ হবে না। তাদেরকে এটা সম্ভব, অর্থাৎ একটা সমস্যার সমাধান সম্ভব কিনা এই যদি কেউ বলে। রোহিঙ্গারা তো খুব বেশি কিছু চাইছে না। আচ্ছা, রোহিঙ্গারা যেটা চেয়েছে দুটো। রোহিঙ্গাদের মধ্যে নানা মত আছে। রোহিঙ্গা শব্দকে একভাবে বললে চলবে না, তার মধ্যে নানা ক্লাস আছে। সেটার দাবি ছিল যে 1950 সনে তারা জিহাদ ঘোষণা করেছিল, এটা অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ। কিন্তু যাদেরকে বলা হয় মেইন স্ট্রিম, তারা কিন্তু এদের সমর্থন করেনি।
বরঞ্চ তারা বার্মা সরকারের কাছে অস্ত্র চেয়েছিল এই মুজাহিদদের বিরুদ্ধে লড়বার জন্য। মুজাহিদদের একজন নেতার নাম ছিল কাসিম, তাকে আমরা কাসিম রাজা বলতাম চট্টগ্রাম অঞ্চলে। চট্টগ্রাম শহরের ইউনাইটেড হোটেল বলে একটা হোটেল তার মালিকানায় এখনো ছিল, তার ছেলে মেয়েদেরকে আমি চিনি। ইনি 1954 সনে চট্টগ্রামে ধরা পড়েন, পালিয়ে আসেন। আমি তো তৎকালীন পাকিস্তান সরকারের সাথে খুব বেশি তার ভালো ভাব ছিল, কিন্তু তাদেরকে খুব বেশি সাহায্য পাকিস্তান করেনি। কিন্তু এখানে আরো সমস্যা আছে, নাগাদের সাথেও লড়াই আছে, বার্মায়ও নাগারা আছে, ভারতেও নাগারা আছে, মিজুদের সাথেও তাদের বহুবার লড়াই হয়েছে। কিন্তু এই যে মুসলিম গোষ্ঠী, এদের আত্মপরিচয়ের প্রশ্ন যখন আসে তখন এরা নিজেদের বলে রোহিঙ্গা মুসলিম। কারণ বর্মীরা তাদেরকে গাল দিয়ে বলে তোমরা বাঙালি, তোমরা ভারতীয়। ওরা এই বাঙালিত্বটাকে অস্বীকার করার জন্য, যদিও তাদের মুখের ভাষা চট্টগ্রামের লোকের মুখের ভাষাতে মিলে যায়, কিন্তু তারা বলছে আমাদের একটা আলাদা পরিচয় আছে, এটা হচ্ছে রোহিঙ্গা। কিন্তু আন্তর্জাতিক সম্প্রীতি লাভ করার জন্য, বিশেষ করে সৌদি আরব, পাকিস্তান, ইরান প্রভৃতি দেশের সমবেদনার জন্য তারা মুসলিম পরিচয়টাকে বড় করে তোলা শুরু করলো। কিন্তু তাদের মধ্যে বহু লোক আছে যারা বার্মার কমিউনিস্ট পার্টির সাথে একসাথে মিলে আন্দোলন করেছে বহুদিন ধরেই। মুজাহিদদের মধ্যে কেউ মাওবাদী আছে, কেউ ইসলামপন্থী আছে। এই তর্কটার থেকে বাংলাদেশ সরকার বোধহয় একটু ভুল বুঝতেছে যে এদের মধ্যে বোধহয় জঙ্গিবাদী লোক বেশি। সহজ কথায় বলতে গেলে এইটা প্রচার, বার্মার প্রচারের অংশ, কিন্তু এটাতে কান দেওয়া আমাদের ঠিক হবে না। আমি বলবো যে এটাকে প্রথমত মানবিকভাবে দেখতে হবে এবং দ্বিতীয়ত রাজনৈতিকভাবে দেখতে হবে। এদের জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার যে একটা কথা আমরা বিভিন্ন জাতির ক্ষেত্রে প্রযোজ্য বলি, সেটা রাখাইনদের পাওয়ার অধিকার আছে কিনা, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। আমার মতে এটা আছে, এবং সেটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দাবিগুলো শুনতে হবে। তাদের মেজরিটির দাবি কি? বার্মার নাগরিক হিসেবে আমরা আমাদের সম্পত্তি এবং জীবনের নিরাপত্তা চাই। আরেক দল, একটা সংখ্যাগুরু অংশ একসময় দাবি করতেন যে আমাদেরকে একটা আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে বার্মার বাইরে। কিন্তু তারপরে এখন বেশিরভাগ লোক কিন্তু তাও চায় না। তাদের বার্মার ভিতরে থেকেই তারা তাদের নিরাপদ একটা স্বায়ত্তশাসিত অঞ্চল চায়। পাকিস্তানে বলে আমরা যেমন স্বায়ত্তশাসনের দাবি তুলেছিলাম, সেরকম বার্মাতে এই দাবি তো আছে। বার্মা তো বহু জাতির মিলন কেন্দ্র, এটা কোনো আমার বলবার কথা না। বার্মার সংবিধান সেটা স্বীকার করে। তাহলে না, যার 136 জাতিকে স্বীকার করা যায়, 135 জাতিকে স্বীকার করে আরেকটা 36 জাতি স্বীকার করতে এমন কি অসুবিধা আছে? এবং এখানে যে আঞ্চলিক রাজনীতি রয়েছে, ভারতের হাইকমিশনার বাংলাদেশে সেদিন বললেন যে তারা কথা বলবেন দু রাষ্ট্রের সাথেই, বাংলাদেশ সহ। অন্যদিকে চীন রয়েছে। সব মিলিয়ে এই আঞ্চলিক যে শক্তিগুলো, তাদের ভূমিকা কি হতে পারে এখানে? এখানে বাংলাদেশের একটা সমস্যা আছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কত লোকে তুলবে যে যেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠী আছে সেখানেই কিছুটা আধুনিক জাতি রাষ্ট্রগুলো নিবর্তন করে। সেটা ভারতে আছে, ভারতে মণিপুরের কথা বলেন, মিজোরামের কথা বলেন এবং নাগাল্যান্ডের কথা বলেন, সেখানে বহু রকমের যুদ্ধ প্রতিরোধ আছে। বার্মাতেও আছে। বার্মাতে যখন স্বাধীন হচ্ছে তখন স্বাধীনতার সাথে সাথে কারেনরা বিদ্রোহ করেছে, বড় বিদ্রোহ তো কারেনরা করেছে। এখন কারেন বিদ্রোহীরা থাইল্যান্ডে চলে গেছে, অনেকেই আছে, এমনকি রোহিঙ্গা শরণার্থীরা মালয়েশিয়াতে আছে। শুধু এদিকে নয়, সমস্যাটা আছে। এখন আমাদের এটাকে নিতে হবে রাজনৈতিক অ্যাপ্রোচ, কূটনীতিক অ্যাপ্রোচ। যেটা বলে সেটা হচ্ছে কি, আমি এদিকেও আছি ওদিকেও আছি। ভারতীয় আমাদের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন তার বক্তব্য তো শুনলাম, দুজনেই আমাদের বন্ধু, এটা কথাটা মিষ্টি শোনায়। কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে চীন। চীন যখন বার্মাকে প্রায় পাশ্চাত্য শক্তি অবরোধ করে রেখেছিল সামরিক শাসনের সময়, তখনও চীন তাদের সমর্থন দিয়ে গেছে। চীনের সাথেও তাদের কিছু বিরোধ আছে, কিছু চীনা জাতিগোষ্ঠীর সাথে আছে, তারপরেও ব্যাপকভাবে চীন বার্মাকে সমর্থন করেছে। আমি বলবো এখন ভারত এবং বার্মাও প্রতিবেশী দেশ, আমরাও বার্মার প্রতিবেশী দেশ। ভারতের একটা বড় ভূমিকা পালন করার আছে এখানে, চীনের একটা বড় ভূমিকা আছে। আমি মনে করি চীন যদি এগিয়ে না আসে, এটা সমস্যার সমাধান সুদূর পড়া হতো, অত সহজে হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আন্তর্জাতিক আইনের নীতি যদি আমরা অল্প মেনে নেই। দুটো কথা পরিষ্কার, এখন যে সংকট তৈরি হয়েছে তখন ওরা নিকটবর্তী প্রতিবেশী দেশে আশ্রয় প্রার্থনা করবে, বাংলাদেশে আসবে। এখন কেউ কেউ বলছে তাদের প্রতি প্রেমে যারা গদগদ, তারা নিজের দেশে নিয়ে যায় না কেন? এটা সমস্যার সমাধান হয়। এখনও তাদের অনেকে ভাগ্যবান যারা যুক্তরাষ্ট্রে, সুইডেনে, ব্রিটেনে, অস্ট্রেলিয়া কিন্তু আশ্রয় নিয়েছে, তাতে এই সমস্যাটা সমাধান হবে না। মুষ্টিমেয় লোককে এখান থেকে নিয়ে সব যদি ইউরোপে সেটেল করে, আইসল্যান্ডে নিয়ে যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাদেরকে নিজ দেশে তো বসতির অধিকার দিতে হবে, নিজ বাসভূমে কেউ পরভূমি হতে পারে না। কোনো আইনেই তো যারা এত বছর, অন্তত 200 বছর ধরে এখানে আছেন, তাদেরকে তো কোনোভাবেই বহিরাগত বলে কোনো আন্তর্জাতিক আইনই তো ঠেলে দেওয়া সম্ভব নয় আরেক দেশে। বার্মায় এখন যে কথাটা বলা হচ্ছে, তারা 1989 সনের জুন মাস থেকে এটার নাম মিয়ানমার দিয়েছে। মিয়ানমার মানে মিয়ান জাতীয়, যে আগে যেমন বোম্বে বলা হতো ব্রিটিশরা, যেটা আসল নাম মুম্বাই, এটা সেইভাবে বার্মা মুম্বাই হয়েছে। এই যে বামার জাতি, তারা যেটা কথাগুলি বলছেন সেগুলো কিছুটা বানোয়াট, কল্পনা প্রসূত। আমি কেন বলি, 1930 সনে যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা নেমে এলো, বার্মা তো নেমে এলো,
বর্মার আকর্ষণ কমে যেতে শুরু করেছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কয়েকবার যখন জাতি দাঙ্গা হলো, 37-এ হয়েছে, 38-এ হয়েছে, 40-42 হয়েছে, অনেকে চলে এসছে। বর্মার প্রতি আকর্ষণ ভারতীয়দের থাকতে পারে, বাঙালিদের আর এখন বেশি নেই। আগে চট্টগ্রাম থেকে সিটুয়ে বা আকিয়াব, চট্টগ্রাম থেকে রেঙ্গুন, এটা তো আমাদের ফোকলোরের অংশ হয়ে দাঁড়িয়েছিল। বর্মার হাঙ্গামা বলে একটা বই মাহবুব আলম সাহেব লিখেছিলেন সেই সময়, এবং আমি যে প্রাচীর কথা বললাম, এইগুলি পাঠ করলেও দেখা যায় তখন একটা তিক্ততা নিয়ে অনেকে চলে এসেছে, আর মানুষ যায়নি। এখন যারা যায় এরা হলো অর্থনৈতিক রিফিউজি। যেমন ভারতে গত নির্বাচনের সময় মোদী সরকার বলল অনেক বাংলাদেশে দিল্লিতে ভরে আছে, এবং অর্থনৈতিক রিফিউজি আসামি থেকে যে প্রচার, এই টাইপের প্রচার মাত্র। অর্থাৎ আসামে যে বাঙালিরা আছে তাদেরকে যেমন বাংলাদেশি বলে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এইটা হচ্ছে সেরকম, কিন্তু তার ন্যূনতম বিশ্বাসযোগ্যতা নেই। বর্তমানে ধরুন আমরা বলি 20 লক্ষ রোহিঙ্গা আছে, তার মধ্যে 19,90,000 হবে ওখানকার স্থায়ী বাসিন্দা। যদি 8-10,000 এখান থেকে মাঝে মাঝে গিয়ে থাকে, আসে থাকে, সেটা তো হিসাবের বাইরে। ওদের নামে সমগ্র জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া, এটার অন্য কারণ আছে। আমি বারবার বলেছি 2001 সনের পর থেকে বার্মা একটা জাতি বিদ্বেষী, একটা বুদ্ধিস্ট নামে একটা আন্দোলন শুরু হয়েছে, যেটাকে 969 আন্দোলন বলা হয়। সেটা 2 জন ধর্মযাজক এটা করেছেন, এবং তাদের একজনকে কথা বলছে 2001 সনে 10 জন মুসলমানকে হত্যা করার জন্য তাকে 25 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার নাম অশ্বিন বিরাতু তার নাম, আমি হয়তো উচ্চারণ ঠিকভাবে করতে পারছি না, WIRATHU করে লেখে। তার যে গুরু ছিলেন, তার নাম হলো কেও লিন, তার নাম ইংরেজিতে লেখে LWIN, কেও লিন। ইনি যে ধর্ম প্রচার করতেন, হাউ টু বি এ গুড বুদ্ধিস্ট অ্যান্ড দুনিয়াকে বুদ্ধিজম জয় করবে, এই কথাটা বলেছিল। আর একটা কথা বলে শেষ করি আমি, 2012 সনের রামুতে যে আক্রমণটা হয়েছিল, আমরা এটা চেপে গিয়েছি। আমরা অনেক সময় হঠাৎ বিনা মেঘে বজ্রাপাতের মতো রামুর বৌদ্ধ কেন্দ্রের উপর আক্রমণ হলো কেন, কিন্তু কেউ সেটা আমরা তখন বলি নাই, এখন আমাদের বলা উচিত নয়। সেটা হচ্ছে কি, তখন বার্মাতে যে মুসলিম নিধন শুরু হয়েছিল, 200 থেকে 250 মুসলমানকে হত্যা করা হয় আকিয়াবে। সেইটা গুজব আকারে, আমাদের মিডিয়া প্রচার করেনি, গুজব আকারে ছড়িয়ে পড়েছিল। তারই অন্যতম প্রতিক্রিয়া হিসেবে এটা হচ্ছে, এই ধরনের প্রতিক্রিয়া যেন না হয়। আমি শেষ কথা এটাই বলছি, এখন বাংলাদেশ সরকার বুদ্ধিমানের মতোই কক্সবাজারে, রামুতে, কিয়াঙ্গুলেতে এখন নতুন করে পাহারা বাড়িয়েছে। এটা বাড়া উচিত। নাসিরনগর ও অন্যান্য জায়গার অভিজ্ঞতার পর আমাদের এটা বাংলাদেশের জন্য শান্তি নষ্ট না হয়, সেটা আমাদের চেষ্টা করা উচিত। এবং আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনকে, এবং কক্সবাজারে যারা সংসদ সদস্য হয়েছেন, এবার বার্মিজদের মানে রাখাইন সম্প্রদায়ের একজন আছেন, তারা মানববন্ধন করেছেন। যদিও মানব বানানটি তারা ভুলে মানববন্ধন লিখেছেন, কিন্তু তারা বলেছেন যে বার্মা সরকারের উচিত মুসলিম নিবর্তন বা রোহিঙ্গা নির্যাতন বন্ধ করা, নালে আমাদের এখানকার বৌদ্ধরা বিপদাপন্ন। আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করব এখানকার বৌদ্ধরা যেন সেই আক্রমণের শিকার না হয়, যেন 2012 সনের পুনরাবৃত্তি না হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে পৃথিবীটা ছোট, পৃথিবীটা এক হয়ে গেছে, কাজে খবর এবং মানুষ উভয়ই সীমান্ত দিয়ে পাচাপাচি হয়, এবং খবরটা একটু বেশি আসে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি। যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তেই মানুষ যেন নির্যাতনের শিকার না হয়, সেটি নিশ্চয়ই প্রত্যেক মানুষের কামনা। বেঁচে থাকুক শান্তি পৃথিবীতে, বন্ধ হোক যে কোনো ধরনের নির্যাতন, গণহত্যা। ধন্যবাদ সবাইকে।